শুভদৃষ্টি থেকে মালা বদল। ঠিক এই সময় আমার বিয়েতে কি এমন হয়েছিল সেটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। চলো চলে এলাম এখান থেকে 12 বছর আগে আমার বিয়ের ব্লগ পার্ট 2 নিয়ে। এই পার্টে তোমরা অনেক ইন্টারেস্টিং কিছু দেখতে পাবে। তবে তার আগে তোমাদেরকে একটা সত্যি কথা বলবো, আমার বিয়েতে যে এত সুন্দর গেট সাজানো হয়েছিল বিশ্বাস করো আমার একদমই জানা ছিল না। বিয়ের 12 বছর পর আজকে যখন ভিডিওটা এডিট করতে বসেছি তখন দেখছি যে আমার বিয়েতে এত সুন্দর করে গেটটা সাজানো হয়েছিল। কি দারুণ সাজিয়েছিল কি বলো তো, বিয়ের দিন সকাল থেকে গেটটা সাজিয়েছে আর বিয়ের দিন অনেক ব্যস্ত ছিলাম সেজন্য এই দিকে আর আসা হয়নি, সেই জন্যই শুধুমাত্র দেখা হয়নি। কি দারুণভাবে গেটটা সাজিয়েছে। কত ফালতু টাকা আমার বাবা আমার বিয়েতে খরচ করেছে। এখানে যদি এই টাকাগুলো খরচ না করে আমার অ্যাকাউন্টটা রেখে দিত তাহলে হয়তো এখন কাজে আসতো, মানে আমার অসময়ে কাজে আসতো। আমি বুঝে পাই না মেয়েরা শ্বশুরবাড়িতে গিয়ে ভালো থাকবে বলে বাবারা বাবাদের সাধ্যের বাইরে গিয়ে এত টাকা কেন খরচ করে তাদের বিয়েতে। সেই টাকাগুলো মেয়েদের অ্যাকাউন্টে রেখে দিতে পারে, তাহলে মেয়েদের অসময়ে কাজে আসতে পারে, তাই না? তো যাই হোক, আমার বিয়েতে কিন্তু কপি পকোড়ার স্টল ছিল আর সাথে ফুচকারও স্টল ছিল। আমার বাবার সাধ্যের বাইরে গিয়ে আমি শুধু শ্বশুরবাড়িতে ভালো থাকবো বলে অনেকটাই খরচ করেছিল। সেটা সাক্ষী আমি নিজেই ছিলাম, কারণ আমি নিজে হাতে করে সেই টাকাগুলো খরচ করেছিলাম। যাই হোক, আগের পার্টে তো তোমরা দেখতে পেয়েছিলে আমার আশীর্বাদ পর্ব, এখন হচ্ছে সেকেন্ড পার্ট মানে আমার বিয়ের পর্ব। তো আশীর্বাদ পর্ব মিটে যাওয়ার পর তাড়াহুড়ো করে পাড়ারই এক কাকিমা আমাকে একটু হালকা করে সাজিয়ে দিয়েছিল। সাজাগুজো করে সমস্ত বন্ধু বান্ধবী নিয়ে এই যে বসে আছি। আর হ্যাঁ, আর আমার বাপের বাড়ির পাশাপাশিই কিন্তু আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি। তো জ্যাঠা শ্বশুরের বাড়ি থেকে লোকজন কিন্তু কয়েকজন আমাদের বিয়ের অনুষ্ঠানে চলে এসেছিল ততক্ষণে। মানে ওই আমার বাপের বাড়ি তো মসলন্দপুরে আর আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি হলো চাঁদপাড়া, মানে দুটো স্টেশন দূরে। আর আমার বিয়ে হয়েছে তো কলকাতা, তো সেই সুবাদে ওরা আগে আগে আমাদের বিয়ে বাড়িতে চলে গেছিল। দেখো এখানে সমস্ত বন্ধু বান্ধবী বোন ভাই সবাইকে নিয়ে চলছে ফটো সেশন। আর পাশাপাশি এখন এখানে আছে আমার ওই জ্যাঠা শ্বশুর বাড়ির 2 বৌমা আর তাদের 2 ছেলে। তো সবাইকে নিয়ে এখানে জমিয়ে গল্প চলছে। কতদিন দেখি না জানো তো আমার এই বন্ধু বান্ধবীদের ভাই বোনেদের। একটা সময় ছিল যে ওদেরকে ছেড়ে একটা দিন থাকবো সেরকমটা ভাবতেই পারতাম না। আর এখন 12টা বছর হয়ে গেল তাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই। তবে ওই ফেসবুকের দৌলতে এখন আবার নতুন করে সবার সাথে যোগাযোগ হয়েছে। মাঝে মাঝে অল্প অর্ধেক কথাবার্তা হয় আর কি। তবে একটা সময় ছিল একটা দিন যদি ওদের না দেখতাম চোখ দিয়ে জল চলে আসতো। তো এখন দেখতে পাচ্ছ আমার ডান সাইডে বসে আছে আমার ওই জ্যাঠা শ্বশুর ঘরের বৌমা আর তাদের 2 ছেলে, আর বাঁ সাইডে বসে আছে আমার পাড়াতুতো বোন। এই পাড়াতুতো বোনগুলো সবার কিন্তু বিয়ে হয়ে গেছে, সবার বিয়ে হয়ে গেছে, ওদের বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। এদেরকে যখন এই ভিডিওতে দেখছিলাম কত না মিস করছিলাম, কত কথা মনে পড়ছিল, কত পুরনো স্মৃতি, কত সুখের স্মৃতি দুঃখের স্মৃতি এরকম আর কি। তবে এই ভিডিও দেখতে দেখতে যাদেরকে সব থেকে বেশি মিস করছিলাম আমার এই গ্যাংটাকে, যারা এখন আমার চারিপাশে বসে আছে। আমার কলেজের একটা গ্যাং, এরকম আমার 4-5টা গ্যাং ছিল, তার মধ্যে একটা গ্যাংকে বলা হয়েছিল, বাদবাকি কোনো গ্যাংকে বলা হয়নি। যেগুলো আমার বাড়ির চারিপাশের গ্যাং তাদেরকেই শুধুমাত্র আমার বিয়েতে ইনভাইট করেছিলাম, বাদবাকি কাউকে আর করা হয়নি। সত্যি সেই সমস্ত দিনগুলো কতই না সুখের ছিল, বড্ড মিস করছিলাম এই ভিডিও দেখতে দেখতে। এক জায়গায় যখন হতাম আমরা সবাই পুরো ধামাল মাচিয়ে দিতাম, চারিপাশে কেউ টিকতে পারতো না, এত হইচই চিৎকার চেঁচামেচি হতো আর কি। এখন চারিদিকে সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছি, কারোর সাথে কারোর যোগাযোগ নেই, আর থাকলেও সেই 9 মাস 6 মাসে হয়তো একটু ফোনে কথা হয়, কতদিন দেখা সাক্ষাৎ নেই। কি জানি আমি ওদের মনে আছি কিনা, কিন্তু ওরা আমার মনে ভীষণভাবে আছে। তো এখন যাদের সাথে ফটো সেশন হচ্ছে এ হলো আমার কাকিমা, আর এই যে কাকিমার মেয়ে আমার ছাত্রী ছিল এখন বড় হয়ে গেছে। এই যে আমার এই বন্ধুকে দেখছো, এর সাথে আমি একসাথে সাইকেল চালিয়ে প্রতিদিন স্কুল তারপরে কলেজ যাতায়াত করেছি। আর বিয়ের দিনে লাস্ট দেখা হয়েছে, তারপরে আর ওর সাথে দেখা হলেও 1-2 ঝলক ওই যাতায়াতের পথে এরকম আর কি। আর এখন দেখতে পাচ্ছ আমার ঠাকুমা আর আমার 2 ভাইকে নিয়ে চলছে ফটো সেশন। কতদিন পর আমি আমার ঠাকুমাকে দেখছি, কতদিন পর। পাক্কা 6 বছর হলো আমার ঠাকুমা মারা গেছে, আর ঠাকুমা মারা যাওয়ার 1 বছর পর আমার দুষ্টু হয়েছে, মানে ঠাকুমা আবার পুনর্জন্ম নিয়ে আমার কাছে আমার মেয়ের রূপে ফেরত এসেছে। তো যাই হোক, দেখো আমার ভাইও তখন কত ছোট ছিল। আমার বিয়ের অনেক দায়িত্বই কিন্তু আমার ভাইয়ের ওপরে ছিল। আর পাশে যাকে দেখছো ও হলো আমার পিস্তত ভাই, আর ওই পিস্তত ভাই আমার বিয়ের দিন আমার ভাইয়ের সমস্ত দায়িত্বের পাশাপাশি ও ছিল।
তো ভাইয়ের সাথে আমার কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল। এখন একটু হলেও তিক্ততা চলে এসছে, কিছুটা ভুল বোঝাবুঝি আর কিছুটা আমাদের ইগোর জন্য। তো সেসব কথা এই ভিডিওতে নাইবা বললাম। এখন দেখো 3 পিসি আর ঠাকুমা আর আমি, মানে এক ফ্রেমে আমরা 5 জন। কি কিউট লাগছে না? কি কিউট লাগছে আমাকে দেখো, না কোনো মেকআপ, না মুখে কোনো হাসি। এবার দেখো আমার এক পাশে আছে আমার দিদা আর এক পাশে আছে আমার ঠাকুমা, মানে আমরা 3 জন এখন এক ফ্রেমে। এই ভিডিওগুলো কিন্তু শুধু ভিউয়ের জন্য না, এই ভিডিওগুলো ছেড়ে রাখা হচ্ছে যাতে ভিডিওগুলো থেকে যায়, কারণ ক্যাসেটটা 2 দিন পরে খারাপ হয়ে যেতে পারে, পেন ড্রাইভটাও কদিন পরে হারিয়ে যেতে বা খারাপ হয়ে যেতে পারে, কিন্তু ভিডিওটা ছাড়া থাকলে সেটা লং টাইম থাকবে, সেই জন্যই ভিডিওটা ছেড়ে রাখা হচ্ছে। বলো কথাটা আমি ঠিক বললাম কিনা, তাই না? আর হ্যাঁ, এইবার আমার পাশে আছে আমার সুপার হিরো আমার বাবা। দেখো এখান থেকে 12 বছর আগে আমার বাবা কত কিউট ছিল, পুরো হ্যান্ডসাম হিরো ছিল। এখনো অবশ্য আমার বাবা আমার চোখে সুপার হিরো, মানে হিরো। আমি যদি এই পৃথিবীতে সব থেকে বেশি কাউকে ভালোবাসতাম, মানে সেই সময় আমার বাবাকে। এখন অবশ্য বাবার পাশাপাশি আরও কয়েকজন অ্যাড হয়েছে, যেমন হলো আমার 2 মেয়ে। তখন একটু হলেও মাকে কম ভালোবাসতাম, এখন অবশ্য মায়ের গুরুত্বটা প্রতি পদে পদে বুঝতে পারি। আর বিয়ের দিন এত ছোটাছুটি ছিল, আমার বাবার পায়ে না পুরো কাদা ধুলো লেগেছিল, তা আমি আমার শাড়িটা দিয়ে বাবার পাটা ঢেকে দিয়েছিলাম। তো এই হলো আমাদের ফ্যামিলি ফটোগ্রাফ। এখানে আমার দিদি থাকলে পুরো 16 আনা কমপ্লিট হতো, কিন্তু দিদি আরেকদিকে কাজে ব্যস্ত ছিল। আর হ্যাঁ, বিয়ের দিন আমার বাবা বারবার করে আমার দিকে কি দেখছিল, কারণ এর আগে আমি কখনো সাজুগুজু করিনি। তো বিয়ের দিন বারবার বাবা আমার মুখের দিকে হা করে তাকিয়েছিল অনেক কবার। আমি বিয়ের দিন বাবাকে অনেক কবার বলেছিলাম, মানে জিজ্ঞাসা করেছিলাম কি দেখছো আমার দিকে অমন করে। যখনই বলেছি তখনই বাবা মুখটা ঘুরিয়ে নিয়েছিল আর কি। এখন হলো আমার পাশে আছে আমার বড় মামি আর এক পাশে আছে আমার মাসি, আর এই 2 জনকেই কিন্তু আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। সাথে আরেকজন ভালোবাসার মানুষ এই ফ্রেমে অ্যাড হয়ে গেল, আমার মেজো মামা। আর মামার কোলে যে ছোট্ট বাচ্চা মেয়েটা আছে ও হলো আমার মামাতো বোন, মানে ওই মামার মেয়ে। আর ওই মামাতো বোনের জানো তো বিয়ে হয়ে গেছে, ওর একটা পুচকে ছেলেও হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো সময় কি হারে দৌড়াচ্ছে। 12 বছরে কত পরিবর্তন ঘটে গেছে, কত পরিবর্তন হয়ে গেছে আমার জীবনের বা আমার আশেপাশে যারা ছিল তারাও। আর এই যে আমার ভাই দেখো তখন কত কিউট ছিল দেখতে, আর সাথে সাথে তখন না ও অন্যরকম ছিল, হঠাৎ করে কেন জানি না পুরো অন্যরকম হয়ে গেছে। ও কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড ছিল, বেস্ট ফ্রেন্ড। আমার সমস্ত ভালো খারাপ সমস্তটাই ওর সাথে ডিসকাস করতাম, আর আমিও কিন্তু ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম। হঠাৎ করে কেন জানি না দুজনের শত্রু হয়ে গেলাম, কি জানি। আর এদিকে দেখো আমার 2 মামা আর মেসো বসে বসে গল্প করছে, সাথে চা কফি খাচ্ছে। আর এদিকে পাড়ার কাকিমা ভাই বোন তারা গল্প করছে, আর ঘরের দিকে আমার মা মামিরা কি মিটিং করছে, ভাবছে মেয়েকে তাড়াচ্ছি আর ঘরে নিয়ে আসবো না, শ্বশুরবাড়ি ভালো থাক আর খারাপ থাক ওখানেই থাকতে হবে, ওখানেই সহ্য করতে হবে, সেই জন্য এখানে গোল মিটিং বসিয়েছে, দেখতে পাচ্ছ। আর এছাড়াও বাইরে দেখো আরও একটা গোল মিটিং বসেছে, আর সেখানের মেম্বারকে আমার ওই মামা। অবশ্যই মামা এখন আর বেঁচে নেই, যে মামির বাড়িতে আমি ঘন ঘন যাই, তোমরা আমার ভিডিওতে দেখতে পাও, এই সেই মামা, দেখেছো। আর পাশাপাশি এই ছোট মামা, মানে এই মামা আমাকে পছন্দ করে আমার হাজব্যান্ডের সাথে বিয়ে দিয়েছে আর কি, মানে ওই মামার পছন্দে আমার বিয়েটা হয়েছে। তো শ্বশুর বাড়ির লোকজন আর আমাদের বাড়ির লোকজন গোল মিটিং বসিয়েছে, জানি না কি মিটিং করছিল। এবার আছে পাড়ার কয়েকজন দাদা বৌদি কাকু কাকিমা ভাই বোন এরা, আর এখানে যে কজন আছে তারা আমার খুব কাছের, খুব কাছের। চলো তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। আমার সাথে যে 2 জন ভদ্রমহিলা বসে আছেন, আমার বাঁ সাইডে বসে আছে আমার পাড়াতো বৌদি, আর ডান সাইডে বসে আছে আমার পাড়াতো কাকিমা। পাড়াতো কাকিমা বললে ভুল হবে, আমার খুব ক্লোজ কাকিমা, আমার খুব ক্লোজ, মানে কি বলবো ভাষায় প্রকাশ করানো যাবে না। আর সামনে বসে আছে যে মেয়েটা, যে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, বৌদির মেয়ে। আর বৌদির মেয়ের সামনে যে বসে আছে ওই কাকু, মানে কাকিমার হাজব্যান্ড কাকু। আর এই পাশে বসে আছে ভাই, আর পিছনে বসে আছে আমার মামাতো বোন, আর বসে আছে দাদা। তো সবার সাথে হচ্ছে ফটো সেশন, আর এই ফটো সেশনের মধ্যেই আরেকদিকে চলে এসেছে আমার কর্তা। চলো কিভাবে ওয়েলকাম করে দেখো। বর এসেছে বলে কথা, এখানে সুন্দর একটা মিউজিক দিয়ে ভিডিওটাকে আমি ইউটিউবে আপলোড করেছিলাম। ও মা, সেখানে গিয়ে দেখি কপিরাইট পড়ে গেছে, তো ভিডিওটা আবার ডিলিট করে আবার নতুন করে এডিট করছি, ভয়েস ওভার দিতে হচ্ছে, তার উপরে বাড়িতে দেখো মিস্ত্রি কাজ করছে। এত আওয়াজের মধ্যে বলো তো তোমরা কি করে ভয়েস ওভার দিই। তো যাই হোক, আমার কথা আসার পরপরই এই যে আমার মা, আমার মেজো পিসি আর আমার বড় মামি
আমার কর্তাকে বরণ করে নিচ্ছে, মানে ওই জামাই বরণ হচ্ছে আর কি। আচ্ছা, আমাদের ভিতরে ওই জামাইকে নাক ধরে টানার প্রথাটা নেই কেন বলো তো? থাকলে খুব ভালো হতো। এই সুযোগে শাশুড়িরা জামাইয়ের নাক ধরে একটু টেনে নিত, পাশাপাশি একটু কান ধরার প্রথা থাকলেও ভালো হতো। আর কত নাটক করছে দেখো, মিষ্টি খাবে না মিষ্টি খাবে না, আর এখন মুখে মিষ্টি কম, রক্তে মিষ্টি বেশি। বাপরে, এত যে মিষ্টি খায়, আর সেদিন এরকম ফর্মালিটি করছে, খাবো না খাবো না খাবো না খাবো না করেই কিন্তু সব মিষ্টিগুলো খেয়ে নিয়েছিল। তো এই যে আমার মা জামাই বরণ করে এই যে জামাইয়ের মুখটা আর নিজের আঁচল দিয়ে খুব সুন্দর করে মুছে দিল। এবার তোমরা শুধু আমার কর্তার কাণ্ডটা দেখো, কি সুন্দর করে গাড়ি থেকে আমার দুই ভাই, কাকু, পিসামশাই, মামারা মিলে সুন্দর করে নামিয়ে নিয়ে এসছে। এবার হলো বিয়ে বাড়িতে সব থেকে মজার বিষয়, সেটা হলো গেট ধরা। আমার ছোট ছোট বোনেরা, আত্মীয় স্বজন, পাড়ার কাকিমা, পিসিমা সবাই মিলে আনন্দ করে হই হই করে গেট ধরেছে। আর এখানে নাকি কিছু একটা ঘটেছিল, তখন শুনেছিলাম, কিন্তু ওরা আমাকে ডিটেলসে বলেনি। সেটা তোমরা আগে দেখো, তারপরে তোমরাই বুঝতে পারবে। কি বলো তো, বিয়ের সময় যে ক্যাসেটটা করেছিল, বিয়ের পরে এই ক্যাসেটটা আমার আর দেখা হয়নি, সেই জন্য আমি জানতাম না। এখন এই ভিডিওটা যখন এডিট করতে বসলাম, তখনই দেখতে পেলে তোমরা কিছু? একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে খুব ভালোভাবে বুঝে যাবে। দেখো কি ঘটছে। ও আচ্ছা, ভিডিওটা দেখে এখন বুঝলাম, কিপটে আমার বর এখন থেকে না, মানে শুরু থেকেই ছিল। মানে আমার বিয়ের দিন থেকেই আমার বর যে কিপটে, তখন যদি আমি ওই গেট ধরার সময় থাকতাম, তাহলে তখনই বুঝে যেতাম। বাপরে, আমার বোনেরা গেট ধরেছে, কিছু টাকা দেবে তা না, ঠেলে চলে এসেছে, অর্ধেক মানুষ তো ওখানে পড়ে গেছে। কেমন মানুষ তাহলে বোঝো। আর এখানে দেখো, এখন পুরো সাধু সেজে বসে আছে, এমন ভাব লাগাচ্ছে মনে হচ্ছে না ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিন্তু কখন যে টুপ করে ওই ভাজা মাছটা পুরো কাটা সমেত খেয়ে নেবে, কেউ বুঝতেই পারবে না। কয়েকজন মানুষকে যে ঠেলাগুতো দিয়ে ফেলে ভিতরটা এসে বসেছে, কোনো আফসোসই নেই, মানে কোনো ভ্রুক্ষেপই নেই আর কি। অনেক হলো বরকে নিয়ে নিন্দা করা, চলো এবার তোমাদেরকে একটা সত্যি কথা বলি। গেট ধরার টাকা গেট ধরার সময় না দিলেও পরে কিন্তু দিয়েছিল। এখান থেকে 12 বছর আগে ওই তখনকার সময় 5,000 টাকা গেট ধরার টাকা দিয়েছিল। মানে যখন গেট ধরেছিল তখন আমার কর্তার কাছে কোনো মানিব্যাগ ছিল না, সেই জন্য গেট ধরার টাকাটা দিতে পারেনি, পরে দিয়েছিল। মানে খুব সম্ভব আমার কর্তা দিয়েছিল, না হলে আমার ননদের বর মানে আমার জামাইবু দিয়েছিল। এই দুইজনের থেকে একজন দিয়েছিল। সত্যি কথা বলতে কি বলতো, 12 বছর আগে আমার বিয়ের সময় কি হয়েছিল অতটা ঠিক না মনে নেই। সত্যি কথা বলতে 12টা বছর হয়ে গেছে, মানে একটা যুগ পার হয়ে গেছে। মনে থাকে তখন কি হয়েছিল কি না হয়েছিল। তার উপরে আরো একটা কথা, বিয়ের দিন আমি তো সারাদিন না খেয়েছিলাম, আর আমার বিয়ের লগ্ন ছিল রাত 12টার পরে। আর তখনকার সময় আমি একদমই রাত জাগতে পারতাম না, 10টা মানে অনেক রাত। আর যেহেতু আমাদের বাড়ি গ্রামে, আর বিয়ে ওই 12টার পরে, বুঝতে পারছো, সেদিন সারা রাত না ঘুমানো ছিলাম। কি যে একটা চাপ, একে তো না খাওয়া, তার উপরে সারা রাত জাগা। আর এই যে আমার ছোট্ট বোনটা এখন বড় হয়ে গেছে, এই তো কয়েক মাস হলো বিয়ে হয়ে গেছে। আর এই পাশে আরও একটা বোন যে বসে আছে, ওর তো বিয়ে হয়ে গেছে তাও কয়েক বছর হলো, ওর ছেলেও প্রায় 3-4 বছর বয়স হয়ে গেছে। তো আমার কর্তা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন বসে পড়েছে 7 পাকে বাঁধা পড়তে। আর একটা কথা কি জানো তো, আমার বর বিয়ের দিন আমি দেখেছিলাম প্রত্যেকটা মন্ত্র একদম ঠিকঠাক করে উচ্চারণ করে পড়েছিল। আর আমি ওই ব্রাহ্মণ বলেছে, আমি এক কান দিয়ে শুনেছি আর এক কান দিয়ে বার করে দিয়েছি। আর সেই জন্য আমার কর্তা এখনো বলে, তুমি যেহেতু বিয়েতে ঠিকঠাক করে মন্ত্র উচ্চারণ করনি, সেই জন্য ওই আর কি ড্যাশ আর বললাম না। এদিকে আমার ছোট ছোট বোনগুলো দেখো, 4জনই এক জায়গায় বসে আছে। একটা হলো আমার পিসির মেয়ে, আর 2টো হলো আমার মাসির মেয়ে, আর একটা হলো আমার মামার মেয়ে। 4জন ওখানে বসে বসে দিদির বরবাদি দেখছে। আর আমার বিয়ে কিন্তু হয়েছিল ফেব্রুয়ারির 8 তারিখ। তখন গ্রামের দিকে হালকা ঠান্ডা ছিল, ভীষণ যে ঠান্ডা ছিল তেমনটা কিন্তু না, হালকা ঠান্ডা ছিল। আমার 2রা ফেব্রুয়ারির জন্মদিন, আর আমার বিয়ে হলো 8ই ফেব্রুয়ারি, মানে একই মাসে সব কিছু আর কি। মানে 2রা ফেব্রুয়ারি আমার জন্মদিন, ওই জন্মদিনে আমি 20 থেকে 21-এ পড়েছি, আর 8ই ফেব্রুয়ারি আমার বিয়ে হয়েছে। মানে 20 থেকে জাস্ট 21-এ পড়েছি, তখনই কিন্তু আমার বিয়েটা হয়েছে। অনেকে আগের ব্লগটা দেখে আমাকে জিজ্ঞাসা করছিল যে দিদি তোমার কি 18 বছর বয়সে বিয়ে হচ্ছে? না গো, আমার জাস্ট 20 থেকে 21-এ পড়েছি, তখনই বিয়ে হয়েছে। মানে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, সেই বছরই আমার বিয়ে হয়েছে।
আমি রাইট 21 বছর বয়সে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। সরি, 21 বছর বয়স বলা ভুল হবে, 20 বছরের লাস্টের দিকে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো যাই হোক, এখন চলছে শুভদৃষ্টির আগের পর্ব। মানে আমার কর্তা এখানে দাঁড়িয়ে আছে, আমার 2 ভাই মিলে আমাকে নিয়ে এসে কর্তার চারিপাশে ঘোরালো। প্রথমে তো দেখলাম কর্তার মুখের ওপরে কোনো একটা কাপড় দিয়ে পেঁচানো ছিল, যাতে আমাকে ভুল করে না দেখে ফেলে। তারপরে দেখলাম 2-1 পাক ঘোরানোর পরে সেই কলা গাছের মতো মোড়ানো কাপড়টাকে খুলে দিয়েছে। উনি আমাকে দেখতে পাচ্ছে, কিন্তু আমি ওনাকে দেখতে পাচ্ছি না, যেহেতু আমার চোখের সামনে ওই যে পান পাতা আছে। আরেকটা জিনিস তোমরাই বলো, আমি বিয়ের আগে আমার কর্তাকে একবারও দেখিনি। ওনার মুখ দেখার আগে ওনার পা দেখতে হচ্ছে, মানে মুখ দেখলাম না এখন অবধি, বরের পা দেখতে হচ্ছে। এটা নাকি নিয়ম, মানে শুভদৃষ্টির আগে বরের পা ধুয়ে দিতে হবে, আগে তেল মাখিয়ে তারপরে জল দিয়ে পা ধুয়ে দিতে হবে। আর আমাকে গাইড যিনি করছেন, ইনি হলেন আমার ননদের বর, মানে আমার জামাইবু। আর যে ব্রাহ্মণ, মানে আমাদের বিয়ের ঠাকুরমশাই যিনি, সে হলো কিন্তু আমার ক্লাসমেট, মানে আমার বন্ধু। তো তারপরে আবার কি, তেল জল দিয়ে নিচের শাড়ির আঁচল দিয়ে মুছতে হবে। তো শাড়িটা যেহেতু টাইট করে পরা ছিল, তো শাড়ির আঁচল দিয়ে ভালোভাবে মোছা গেল না। তারপর গামছা দিয়ে কর্তার পাটা মুছিয়ে দিলাম। এইবার তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে আমি শুভদৃষ্টির সময় আমার বরকে আমি দেখেছি কিনা। তোমরা ভালোভাবে লক্ষ্য করে বলো আমি আমার বরকে দেখিয়েছি কিনা। আমি কিন্তু আমার বরকে দেখিইনি, মানে শুভদৃষ্টির সময়ও আমার বরকে দেখিনি। কখন দেখেছি তোমরা বুঝতে পারবে। তোমরাই বলো, যাকে চিনি না জানি না, এতগুলো লোকের মাঝখানে ড্যাব ড্যাব করে তার দিকে কি তাকানো যায়? তোমরাই বলো, এটা কি কোনোভাবেই সম্ভব? আর শুধুমাত্র সেই জন্যই আমার কথায় কথায় বলে, ওই যে তুমি ঠিকঠাক করে কোনো রিচুয়াল মানোনি, সেই জন্য আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম, সেই জন্য আমাদের ঠিকঠাক করে বনিবনা হয় না। তবে এটা আমি ওনাকে বোঝাতে পারি না, পাশের মানুষ যদি একটু যত্নশীল হয় তাহলে বনিবনা অটোমেটিক চলে আসে, ভালোবাসাও অটোমেটিক চলে আসে। পাশের মানুষটা যদি তোমার মন খারাপই না বোঝে, তাহলে তোমাকে আর যাই হোক বললাম না। তো এখন চলছে মালা বদলের পর্ব। আর এখন যিনি শিখিয়ে দিচ্ছেন, ইনি হলেন আমার মামি শাশুড়ি। দেখো, দুইজনকে শিখিয়ে দিচ্ছে কিভাবে পোজ দিতে হবে। তখন কি আমি জানতাম এটা পরবর্তীতে আমি ব্লগ আকারে আপলোড করব? তাহলে ঠিকঠাক করে পোজ দিতাম, মেকআপ করতাম, পারলে ক্যামেরাম্যানকে ঠিকঠাক করে পোজে আমার ভিডিওগুলো নিতেও বলতাম। এদিকে দেখো, আমার সামনে মাথা নত করবে না, মানে আমার সামনে মাথা নিচু করে মালা পরবে না। আর পিছনে কয়েকজন আমার দেও দাঁড়িয়ে আছে, তারাও দাদাকে মাথা নত করতে দেবে না। আর এইদিকে আমি সারাদিন না খাওয়া, তার উপরে মাথার উপরে অত বড় টোপর পড়া, কিভাবে জাম করি বলো? লোকজন কি বলবে, নতুন বউ এইভাবে লাফাচ্ছে। অন্য সময় থাকলে কি করতাম, ওনার কান টেনে নিচু করে ওনার গলায় মালা পরিয়ে দিতাম। যেহেতু বিয়ের দিন, বুঝতেই পারছো, শান্ত শিষ্ট ভদ্র নর্ম সবটাই সেদিন দেখাতে হবে, তাই না? এখন হলো ওই যে হাতের উপরে হাত রাখা, আমার বাবা কন্যা দান আর করবে আর কি। আচ্ছা, বাবাদের এটা কেন করতে হয়? কন্যা কখনো দান হয়? কন্যা কি কোনো দান সামগ্রী যে দান করতে হবে? কেন কন্যাকে কেন দান করতে হয়? এই কথাটা কেন বলে যে কন্যা দান? কন্যা কি কোনো দান সামগ্রী? আমরা কি চাল ডাল আলু এগুলো সবজি যে আমাদের দান করে দিল বা দিয়ে দিল? এই কথাটা না আমার ঠিকঠাক মানে ভালো লাগে না। তখনও লাগতো না যখন শুনেছিলাম, এখনও লাগে না। কেন কন্যা দান করবে কেন? কন্যা সম্প্রদান হতে পারে বা অন্য কিছু কথা ইউজ করা যেতে পারে, কন্যাদান কেন বলবে? আমার ভালো লাগে না কথাটা, সত্যি ভালো লাগে না। তোমরা যদি আমার সাথে কেউ একমত হয়ে থাকো অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, এই পার্টে এতটুকু শেয়ার করলাম, পরবর্তী পার্টে বাদ বাকিটুকু শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা, চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে। ভালো থেকো সবাই।